ও হেনরি নামটি আসলে একটি ছদ্মনাম। এটি উইলিয়াম সিডনি পোটারের ছদ্মনাম। এই নামেই তিনি সাহিত্য রচনা করে পৃথিবী বিখ্যাত হয়েছেন। 1862 খ্রিস্টাব্দে উত্তর ক্যারোলিনার অন্তর্গত অখ্যাত গ্রিনবোরো গ্রামে উইলিয়াম সিডনি পোটার জন্মগ্রহণ করেন। 1882-তে তিনি জীবিকা অর্জনের তাগিদে টেক্সাসে চলে যান। টেক্সাসে বসবাস ও কর্মজীবন শুরু করার বছর 5 পর উইলিয়াম সিডনি পোটার স্থানীয় একটি ব্যাংকের ক্যাশিয়ারের চাকরি লাভ করেন। এই সময় তার জীবনে নেমে আসে চরম দুর্গতি। ব্যাংকের তহবিল তছরূপের দায়ে জড়িয়ে পড়ে তিনি দারুণভাবে হেনস্থা হন। বিচারে দোষী প্রমাণ হন, তাকে 5 বছরের কারাদণ্ড দান করা হয়। কারা কর্তৃপক্ষ তার সদাচরণ ও ভদ্র আচরণের জন্য তাকে 3 বছর কারাদণ্ড দণ্ডিত করেন। এই সময় তিনি কারাগারের অন্ধকারে নির্জন পরিবেশে একনিষ্ঠভাবে সাহিত্য রচনার কাজে নিজেকে লিপ্ত রাখেন। এই সময় তাকে কাগজ কলম যোগান দেন ও বিভিন্নভাবে প্রেরণা যোগান প্রবীণ কারারক্ষীর বন্ধু ওরিন হেনরি। এই ওরিন হেনরির নাম সামান্য রদবদল করে তিনি নিজের নাম রাখেন ও হেনরি, যা বিশ্ব সাহিত্যে এক অমূল্য সম্পদ। তাঁর উল্লেখযোগ্য গল্পগুলি হল দ্য 4 মিলিয়ন, দ্য ট্রিমড ল্যাম্প, দ্য ভয়েস অব দ্য সিটি, রোডস অফ ডেস্টিনি, রোলিং স্টোন ইত্যাদি। 1910 খ্রিস্টাব্দে ও হেনরি মাত্র 48 বছর বয়সে দুরারোগ্য যক্ষা রোগে মারা যান। মোহন বেঙ্গলি টেলসে আজ আপনারা শুনবেন ও হেনরির লেখা একটি ছোট গল্প, এ রিট্রিভ রিফরমেশন। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জেলখানা জুতোর কারখানার জিমি ভ্যালেন্টিন আপন মনে জুতোর ওপরের অংশগুলো সেলাই করে চলেছে। তখন কারারক্ষী সেখানে এলো, তাকে অফিসে নিয়ে গেল। গভর্নরের সদ্য স্বাক্ষর করা ক্ষমার ছাড়পত্রটি ওয়ার্ডেন তার হাতে তুলে দিল। 4 বছর কারাবাসের নির্দেশের 10 মাস সে কাটিয়েছে। তার ধারণা ছিল এখানে বড়জোর 3 মাস তাকে কাটাতে হবে। আদেশনামাটা তার হাতে তুলে দিয়ে ওয়ার্ডেন বললেন, সকালেই তুমি এখান থেকে খালাস হয়ে যাচ্ছ, বুঝলে? তুমি খালাস পেয়ে যাচ্ছ। তুমি তো আসলে লোক হিসেবে খারাপ নও। এবার থেকে সিন্দুক টিন্দুক ভাঙা বন্ধ করো, বুঝলে? সৎ পথে বেঁচে থাকার চেষ্টা করো তো বাপু। অন্য 10 জনের মতো করে নিজেকে তৈরি করো, বুঝলে? আমি সবিস্ময়ে বললাম, এ কি বলছেন? আমি তো কোনোদিন সিন্দুক ভাঙিনি। আরে তুমি তো ভাঙনি বটে, কিন্তু যে স্প্রিংফিল্ডের কেলেঙ্কারির দায় তোমাকে এখানে চালান করা হলো কেন? তুমি যদি না ভাঙো, সমাজের কোনো নাম করা মানুষকে এর সঙ্গে জড়িয়ে ফেলার আশঙ্কাতেই কি এলবি প্রমাণ করতে আগ্রহ হয়েছিল? অথবা এটা কি সে অসৎ বুড়ো জুড়িটার কম্য? তোমার মতো নির্দোষ নিষ্কলঙ্ক কয়েদিদের বেলায় সর্বদা এ দুটোর মধ্যে একটা ব্যাপার তো ঘটে, তাই না? আমি স্প্রিংফিল্ডে আমি বাস করেছি। কই, এরকম ঘটনা তো আমার জীবনে কোনোদিন ঘটেনি। জিমি নিতান্ত ভালো মানুষের মতো কথাটা ছুঁড়ে দিল। ক্রনিন এদিকে এসো, একে বাইরে যাবার পোশাক পরিয়ে তৈরি করে দাও, ওয়ার্ডেন বলল। ক্রনি এগিয়ে এলে ওয়ার্ডেন এবার বলল, আর শোনো বাপু, সকাল 7টায় এর হাত করা খুলে দেবে, বুঝলে?
আর ও যেন এই সাঁয়ের খোঁয়ারে আর না আসে সেটা ভালো করে বুঝিয়ে দিও। ভ্যালেন্টিন, এই যে আমার পরামর্শটা ভেবে দেখবার চেষ্টা করো, কেমন? করো কিন্তু বাপু। পরদিন সকাল 7:15 সরকারের দেওয়া ছাড়া পাওয়া বাধ্যতামূলক অতিথিদের পোশাক পরে জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ডেনের অফিসে এলো। জেলখানার করণিক একটা রেলের টিকিট আর $5 একটা বিল তুলে দিল। আইনের আশা যে এ মূলধন দিয়েই সে আবার নিজেকে সুনাগরিক তৈরি করতে পারবে। ওয়ার্ডেন তার খাতায় লিখে রাখল, ভ্যালেন্টিন ৯/৭/৬২-কে গভর্নর মার্জনা করেছেন। জিমি ভ্যালেন্টিন ওয়ার্ডেনের ঘর থেকে বেরিয়ে পথে নামল। হাঁটতে হাঁটতে পথের বাঁকে পৌঁছে সে একটা রেস্তোরাঁয় ঢুকল। সেখানে মুক্তির আনন্দ উপভোগ করল ঝলসানো মুরগির মাংস আর মদ দিয়ে। তারপর একটা ভালো চুরুট কিনে টানতে টানতে ডিপোর দিকে এগিয়ে চলল। স্টেশনের দরজায় একটা অন্ধকে বসে থাকতে দেখে তার টুপির ভেতর থেকে একটা শিখি ছুঁড়ে দিয়ে সে ট্রেনে চেপে বসল। তিন ঘন্টা পরে ভ্যালেন্টিন ছোট একটা স্টেশনে নামল। স্টেশন থেকে বেরিয়েই মাইক ডোলানের কাফেতে গিয়ে ঢুকল। বারের ওদিকে মাইককে সে একাই পেয়ে গেল। ভ্যালেন্টিনকে দেখে মাইক দুঃখ প্রকাশ করে বলল, ব্যবস্থাটা আরও আগেই করা দরকার ছিল, এটা আমি মানছি, কিন্তু পারিনি, বিশ্বাস করো। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। স্প্রিংফিল্ড থেকে আগেই প্রতিবাদটা পেয়েছিলাম, কিন্তু গভর্নর ধরতে গেলে একেবারে বেঁকেই বসেছিল। যাক 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 যাক, তোমাকে দেখে খুব ভালোই লাগছে। তা ভায়া, ভালো আছো তো? ভ্যালেন্টিন বলল, ভালো, খুব ভালো আছি। আমার চাবিটা কোথায়? দাও। মাইকের কাছ থেকে চাবিটা নিয়ে সে উপরে উঠে পিছন দিকার একটা ঘর খুলল। ঘরে জিনিসপত্র ঠিকঠাকই আছে। ডাকসাইটে গোয়েন্দা বেন প্রাইস যখন তার কলারটা চেপে ধরেছিল, সেই সময় যে বোতামটা ছিঁড়ে মেঝেতে পড়ে গিয়েছিল সেটা এখনও সেখানেই পড়ে আছে। সে দেওয়ালের ভেতর থেকে ভাঁজ করা একটা বিছানা বের করে কাঠটাকে দেওয়ালের ভেতরে ঠেলে দিয়ে একটা ধুলো জড়ানো সুটকেস টেনে বের করল। তার ডালা খুলে প্রাচ্যের সবচেয়ে সেরা চুরির সরঞ্জামগুলো সে অপলক দৃষ্টিতে সস্নেহে সেগুলোর দিকে তাকিয়ে রইল। সেরা ইস্পাতের তৈরি সম্পূর্ণ সেটটাই আছে, যেমন ছোট ছেনি, বাটালি, তুরপুন, আগর আর নিজের হাতে তৈরি কটা যন্ত্রপাতি, যা তার গর্বের সামগ্রী। তার জীবিকা নির্বাহের জন্য এমন সব যন্ত্রপাতি কামারকে দিয়ে সে তৈরি করিয়েছিল, যার দামস্বরূপ সে কামারকে $900 কিছু বেশি দিয়েছিল। সুটকেসটা ঝেড়ে মুছে পরিষ্কার করে সেটাকে হাতে নিয়ে ভ্যালেন্টিন আধ ঘন্টার মধ্যেই আবার পথে নামল। মাইক ডোলান দৌড়ে গিয়ে সহানুভূতির সুরে বলল, সঙ্গে কিছু আছে কি? মাইকের কথাটা ঠিক ধরতে না পেরে ভ্যালেন্টিন জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, সঙ্গে? কি বলতে চাইছো? বুঝছি না। আমি এখন নিউ ইয়র্কের দুটো নামকরা কোম্পানির প্রতিনিধি। মাইক তার কথা শুনে খুবই আনন্দিত হলো। তাকে ধরে নিয়ে গিয়ে এসে সে আনন্দে এক বোতল শক্ত পানীয় সেন্ট জার খাইয়ে দিল। জেল থেকে ভ্যালেন্টিন ৯/৭/৬২-এর মুক্তির এক সপ্তাহ বাদেই ইন্ডিয়ানার রিচমন্ডে সিন্দুক ভেঙে একটা চুরি হয়ে গেল।
বহু চেষ্টা চালিয়েও চুরির নায়কের কোনো হদিশই মিলল না। কোনো রকমে খুব সামান্য $800 উদ্ধার করা সম্ভব হলো। সপ্তাহ 2 বাদেই আবার বিশেষ ধরনের পেটেন্ট করা চোর প্রতিরোধক সিন্দুক খুলে $500 কাছাকাছি কারেন্সি নোট হাপিস হয়ে গেল। কিন্তু ভেতরের রূপো আর সিকিউরিটি বন্ড স্পর্শ করল না। ব্যাস, চোরের খোঁজে তোলপাড় শুরু হয়ে গেল। এবার জেফারসন শহরে একটা সাবেকি আমলের ব্যাংকের সিন্দুক থেকে $500 ব্যাংক নোট হাপিস হয়ে গেল। জোর কদমে তদন্ত চালিয়ে সবগুলো সিন্দুক চুরির পদ্ধতির মধ্যে লক্ষণীয় একটা সাদৃশ্য খুঁজে পাওয়া গেল। রহস্যভেদী গোয়েন্দা বেন প্রাইস চুরির ঘটনাস্থলগুলোতে ঘুরে পরীক্ষা নিরীক্ষার পর মন্তব্য করল, এসবের ব্যাপারে নায়ক একজনই, জিমি ভ্যালেন্টিন। এ কম্বিনেশন নবটার দিকে দৃষ্টিপাত করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ব্যাপারটা দেখলে মনে হয় যেন বর্ষাকালে মূলো তোলবার মতোই কোনো কাজ। এমন সূক্ষ্ম কাজ করবার যন্ত্রপাতি একমাত্র ভ্যালেন্টিনের কাছেই আছে। সে কিছুতেই তুরপুনটাকে একবারের বেশি ঘোরায় না। ভ্যালেন্টিনকেই পাকড়াও করতে হবে, নইলে সে আবার এ কাজ করে বসবে। স্প্রিংফিল্ডে চুরির ব্যাপারে তদন্ত করতে গিয়ে জিমির অভ্যাস, কাজের পদ্ধতি বেন প্রাইস জেনে নিয়েছিল। সে লম্বা লম্বা পায়ে দ্রুত পলায়ন করতে পারে, তার সহকারী নেই, একাই সব কাজ ছাড়ে, আর অভিজাত সমাজের মানুষদের সঙ্গেই চলতে বেশি সে পছন্দ করে। বেন প্রাইস এ সিন্দুক চোরটাকে ধরবার জন্য ঘোরাঘুরি করতে লাগলো। ফলে অন্য সিন্দুক চোররা নির্বিবাদে তাদের কাজ হাসিল করতে লাগলো। জিমি ভ্যালেন্টিন একদিন তার সুটকেসটা নিয়ে যে এলাকায় সে থাকত, জলদস্যুদের এলাকার রেলপথ থেকে 5 মাইল দূরবর্তী এলমোর স্টেশনের মেল ট্রেনের কামরা থেকে নেমে পড়ল। সরু গলিপথ দিয়ে সে অনেক দূর চলে গেল, এমন দূরে যেখানে কেউ তাকে চেনে না। সে দ্রুত হেঁটে হোটেলে গিয়ে উঠল। এলমোর ব্যাংক সাইনবোর্ড ঝোলানো একটা বাড়িতে এক রূপসী তম্বি যুবতী ভ্যালেন্টিনকে পাশ কাটিয়ে ঢুকে গেল। ভ্যালেন্টিন যুবতীটার চোখের দিকে মুহূর্ত তাকিয়ে সে তার নিজের সত্তাকে ভুলে গেল, একেবারে বদলে গেল, একেবারে অন্য মানুষে পরিণত হলো। যুবতীটা চোখ নামিয়ে নিল, তার চোখ দুটো মুহূর্তে রক্তিম হয়ে উঠল। ভ্যালেন্টিনের মতো চেহারা, পোশাক পরিচ্ছদ ও আদব কায়দা জানা যুবক এলমোরে কালে ভদ্রে চোখে পড়ে। একটা ছেলে ব্যাংকের সিঁড়িতে উদ্দেশ্যহীনভাবে ঘুরঘুর করছে। তাকে দেখেই জিমি কলার ধরে টেনে নামিয়ে এনে এলমোর শহরটা সম্বন্ধে তার প্রয়োজনীয় প্রশ্ন করতে লাগলো, আর মাঝে মাঝে তাকে ঘুষস্বরূপ কিছু ডাইস দিল। সে রূপসী যুবতীটি একসময় ব্যাংক থেকে বেরিয়ে ভ্যালেন্টিনকে কোনো রকম আমল না দিয়ে হিল তোলা জুতোয় গম্ভীর আওয়াজ তুলে নিজের পথে চলে গেল। ভ্যালেন্টিন সিঁড়ি থেকে নামিয়ে আনা যুবকটিকে জিজ্ঞাসা করল, এ বেটা, এই কি মিস পলি সিম্পসন? না তো, আন্নাবেল অ্যাডাম ওনার নাম, ওর বাবা এই ব্যাংকের মালিক। ও। ভ্যালেন্টিন যুবতীটা ফেলে যাওয়া পথের দিকে মুহূর্তের জন্য তাকালো। যুবকটা এবার বলল, আপনি এলমোর শহরে এসেছেন, কোনো দরকার আছে বুঝি? আপনার ঘড়ির চেনটা কি সোনার? আমি একটা বুলডগ আনতে চলেছি, আপনার কাছে কি আরে ডাইস আছে? জিমি হাঁটতে হাঁটতে হোটেলে হাজির হলো। সেখানে ম্যানেজারের খাতায় নিজের নাম লেখালো র্যাফেল ডি স্পেন্সার। সে নিজের পুরনো নামটাকে একেবারে কবর দিয়ে দিল। একটা ঘর ভাড়া করে সেখানে আশ্রয় নিল।
ভ্যালেন্টিন হোটেলের ম্যানেজারকে বলল, দেখুন, এখানে ব্যবসা করবার জন্য একটা ভালো জায়গার খোঁজে এসেছি। এখানে জুতোর কারবার ভালো চলবে তো? ম্যানেজার যুবকটি ভ্যালেন্টিনের পোশাক পরিচ্ছদের উপর বারবার চোখ বুলোতে লাগল। এখানকার যুব সম্প্রদায়ের কাছে সে নিজে ফ্যাশনের প্রতীক বিবেচিত হয়, কিন্তু ভ্যালেন্টিনের পোশাক দেখে সে নিজের পোশাকের ত্রুটিগুলো ধরতে পারছে। ভ্যালেন্টিনের কাছ থেকে টাই বাঁধার বিশেষ পদ্ধতিটা শিখে নিতে নিতে সে তাকে মহানন্দে বাঞ্ছিত তথ্যগুলো জানিয়ে দিতে দিতে বলল, দেখুন, কেবলমাত্র জুতো বিক্রি করে এমন দোকান এখানে একটাও নেই। শুকনো মালপত্রের দোকানেই জুতো বিক্রি হয়। আসলে সব ব্যবসায়, বুঝলেন না, এখানে রমরমা। আর এখানকার মানুষগুলো খুব মিশুকে। আশা করছি মিস্টার পেনসার এখানেই ব্যবসা ফেঁদে থেকে যাবেন, তাই তো বলুন? ম্যানেজারের কথায় পেনসার আশম্বিত হলো। সে মনস্থির করল দিন কয়েক এ শহরেই থেকে যাবে। ভ্যালেন্টিন পেনসার সেজেই এলমোর শহরে থেকে গেল। সত্যি সত্যি সে এখানে একটা জুতোর দোকান খুলে বসল। কদিনের মধ্যে ব্যবসা জমে উঠল। পেনসার কদিনের মধ্যেই সেখানকার সমাজে মিশে গেল। সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে সে একজন সমাজে গণ্যমান্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিপন্ন করল। বন্ধুবান্ধবও জুটতে দেরি হলো না, আর অন্তরের বাসনা পূর্ণ করবার জন্য প্রয়াসী হলো। মিস আন্নাবেল অ্যাডামসের সঙ্গে তার মোলাকাত হলো। ক্রমেই রূপসী তম্বী যুবতী আন্নাবেলের রূপে মুগ্ধ হয়ে গেল। দুজনে প্রেমের জোয়ারে ভেসে গেল। 1 বছর পর দেখা গেল পেনসার সমাজে শ্রদ্ধা অর্জন করেছে। জুতোর কারবারে রীতিমতো একজন ধনকুবের বনে গেছে। আন্নাবেলের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থির করল 2 সপ্তাহের মধ্যেই তারা বিয়ের পাট মিটিয়ে ফেলবে। মিস্টার অ্যাডামস মফস্বলের একজন উদ্যোগী ও পরিশ্রমী ব্যাংকার। পেনসারকে সব দিক থেকে তার পছন্দ হলো। আন্নাবেল তাকে নিয়ে যেমন গর্বিত, ভালোবাসে ঠিক তেমনি। পেনসার কমে মিস্টার অ্যাডামসের পরিবারের এবং আন্নাবেলের বিবাহিত দিদির বাড়িতে তার অবাধ গতি। সে যেন উভয় পরিবারের একজন আপনজন। ভ্যালেন্টিন তার পুরনো বন্ধু পলকে একটা চিঠি লিখল। তারপর সেটাকে তার বন্ধুর ঠিকানা লিখে ডাক বক্সে ফেলে দিয়ে এলো। চিঠির বক্তব্য হল, পরবর্তী বুধবার রাত 9টায় বন্ধুবর পল যেন লিটল রকের সুলিভানের বাড়িতে উপস্থিত থাকে। তার ইচ্ছা কটা ছোটোখাটো ব্যাপারে সে যেন তার সঙ্গে একটা মীমাংসা করে ফেলে। আর তার যন্ত্রপাতির সুটকেসটাও বন্ধু পলকে সে উপহারস্বরূপ দান করতে চাচ্ছে। এগুলো পেলে পল যে খুবই খুশি হবে তা সে ভালোই জানে। $1000 খরচ করলেও তার পক্ষে এগুলো ডুপ্লিকেট করে নেওয়া সম্ভবই হবে না। ভ্যালেন্টিন বন্ধুকে এও লিখল, 1 বছর আগেই সে পুরনো কাজ কারবার ছেড়ে দিয়েছে, ছোট্ট একটা দোকান খুলে বসেছে, আর সে সৎপথে জীবনধারণের উপায় খুঁজে পেয়েছে। আর 2 সপ্তাহের মধ্যেই সে পৃথিবীর সেরা রূপসী যুবতীকে বিয়ে করবে। সে মনে করে এটাই তার একমাত্র কাম্য জীবন, সাদাসিধে জীবন। সে আরও লিখেছে, $1,00,000 বিনিময়েও সে এবার অন্যের $1 ছোঁবে না। বিয়ের পাট মিটে গেলে সে সব কিছু বিক্রি করে পশ্চিমে পাড়ি জমাবে। সেখানে কেউ তার অতীত জীবনের কাদা ঘাঁটতে যাবে না। ভাবাবেগে আপ্লুত হয়ে ভ্যালেন্টিন সবশেষে লিখেছে, তার ভাবী পত্নী যেন একটা ডানা কাটা পরী। সে ভ্যালেন্টিনকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে, অতএব সম্পূর্ণ পৃথিবীর বিনিময়েও সে আর কোনো গৃহীত কাজ করতে উৎসাহী হবে না। চিঠি শেষ করবার আগে সে লিখেছে, বন্ধুবর পল যেন অবশ্যই নির্দিষ্ট দিনে খুলির বাড়িতে উপস্থিত থাকে, কারণ
তার সাথে সে দেখা করবার জন্য খুবই আগ্রহী হয়ে পড়েছে, আর যন্ত্রপাতিগুলো সে সঙ্গে করে নিয়ে যাবে। চিঠি শেষে জিমি ভ্যালেন্টিন নিজের নাম স্বাক্ষর করেছে। ভ্যালেন্টিনের চিঠিটা গোয়েন্দা দপ্তরে এসে পৌঁছল, আর সেটা পেয়ে গেল বেন প্রাইস। নির্দিষ্ট দিনে একটা বুগি গাড়িতে চেপে এলমোর শহরে এসে প্রবেশ করল। শহরের বুকে নীরবে চক্কর মারতে মারতে একসময় তার বাঞ্ছিত র্যাফেল ডি স্পেন্সারের দেখা পেয়ে গেল। ভ্যালেন্টিন, তুমি ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছ, ভালোই তো। আমি কিছুই জানি না, বেন প্রাইস স্বগোক্তি করল। ভ্যালেন্টিন পরদিন সকালে মিস্টার অ্যাডামসের বাড়িতে প্রাতরাশ সারল। সে বিয়ে উপলক্ষে আন্নাবেলের জন্য কিছু জিনিস কিনতে লিটল রকের উদ্দেশ্যে রওনা হলো। এলমোরে পা দেবার পর সে এবারই প্রথম শহরে চলেছে। নিজের পুরনো বৃত্তি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে দীর্ঘদিন তার সম্পর্ক নেই, অতএব এখন নির্বিবাদে নির্দ্বিধায় চলাফেরা করতে পারবে বলেই সে বিশ্বাস করে। প্রাতরাশ সেরে ভ্যালেন্টিনের সঙ্গে পরিবারের সবাই, মিস্টার অ্যাডামস, আন্নাবেল, 9 আর 5 বছরের দুটো মেয়ে আর আন্নাবেলের বিবাহিত দিদি শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ভ্যালেন্টিন যে হোটেলে আছে তার ধার দিয়ে যাবার সময় গাড়ি দাঁড় করিয়ে তার ঘর থেকে সুটকেসটা নিয়ে এলো। সেখান থেকে তারা ব্যাংকে গেল। ভ্যালেন্টিনও অন্যদের সঙ্গে ব্যাংকে গেল, কারণ সেও মিস্টার অ্যাডামসের ভাবি জামাতা, অতএব সর্বত্র তার অবাধ গতিবিধি। সে হাতে সুটকেসটা নামিয়ে রাখল। বিয়ের আনন্দে মশগুল আন্নাবেল ভ্যালেন্টিনের টুপিটা মাথায় চাপিয়ে সুটকেসটা হাতে নিল। সেটা সামান্য উঁচু করে তুলতেই সে বলে উঠল, আরে ভ্যালেন্টিন, সুটকেসটা তো ভারী কেন বলো তো? মনে হচ্ছে সোনার ইট বোঝাই করে রেখেছ। স্বভাবের চেয়ে শান্ত স্বরে ভ্যালেন্টিন বলল, তুমি জানো না, বেশ কিছু সংখ্যক নিকেল করা শুহর্ন আছে, ফেরত দিতে নিয়ে যাচ্ছি। ভাবলাম এগুলো নিয়ে গেলে ভাড়া অনেক বেঁচে যাবে। আমি বড়ই কৃপণ হয়ে পড়েছি, তাই না? সবেমাত্র একটা সিন্দুক আর ভল্ট এলমোর ব্যাংকে আনা হয়েছে, জায়গা মতো বসানো হয়ে গেছে। এর জন্য মিস্টার অ্যাডামসের অহংকারে যেন মাটিতে পা পড়ে না। সবাইকে ডেকে ডেকে দেখান। ভল্টটা ছোট হলেও এর বিশেষত্ব আছে, বুঝলে। এতে নতুন পেটেন্ট নেওয়া দরজার ব্যবহার করা হয়েছে, আর 3টে ইস্পাতের খিল এমনভাবে ব্যবহার করা হয়েছে যার ফলে একটা হাতল ব্যবহার করে 3টে খিলি খোলা সম্ভব। আর একটা টাইম লকও আছে, লাগানো হয়েছে এতে আলাদা করে, বুঝলে না। একেবারে দারুণ ব্যাপার। অ্যাডমস গর্বিতভাবে ভ্যালেন্টিনকে সঙ্গে নিয়ে ভল্টার কাছে গেল, আর সেটার খোলা আর বন্ধ করার কৌশলটা তাকে ভালোভাবে বুঝিয়ে দিল। এই যে মিস্টার ভ্যালেন্টিন, ভালো করে দেখে নাও। এই জিনিসগুলো তোমাকেই তো আগে পরে সমস্ত সামলাতে হবে। ভালো করে দেখে নাও মিস্টার ভ্যালেন্টিন। ভ্যালেন্টিন ব্যাপারটা সম্বন্ধে তেমন আগ্রহ দেখালো না, তবে দুটো শিশু, মেয়ে ও আগাথা, অবশ্য চকচকে ধাতু আর মজার ওগুলো দেখে খুবই উল্লাসিত হয়ে উঠল। ওরা বারবার ওই ভল্টার কাছে গেল। সবাই যখন এসব নিয়ে ব্যস্ত, তখন বেন প্রাইস ভেতরে ঢুকে অনুসন্ধিৎসু নজরে কি যেন দেখতে লাগলো। সে টেলর করকে বলল, কোনো দরকার নেই ব্যাংকে আসিনি, কোনো দরকারে ব্যাংকে আসিনি। পরিচিত একজনের জন্য আমি অপেক্ষা করছি মাত্র। অকস্মাৎ মেয়েরা আর্তনাদ করে উঠল, কি বিপদ হয়ে গেল, কি বিপদ হয়ে গেল, বাঁচাও! ব্যাপারটা হলো, বড়দের অজান্তেই 9 বছরের মেয়ে মজা করতে গিয়ে আগাথাকে
ভল্টার ভেতরে ঢুকিয়ে আটকে দিয়েছে। তারপর খিলগুলো লাগিয়ে কম্বিনেশনের বোতামগুলো ঘুরিয়ে দিয়েছে, ঠিক যেমনটা সে মিস্টার অ্যাডামসকে করতে রেখেছিল। বৃদ্ধ ব্যাংকার অ্যাডামস ব্যস্ত পায়ে এগিয়ে গিয়ে হাতলটা ধরে টানাটানি করে প্রায় আর্তনাদ করে উঠল, ঈশ্বর, ঈশ্বর, এখন কি হবে? দরজা যে খোলা যাচ্ছে না, এখন কি হবে? ওই মেয়েটা যে জমাটকে মরে যাবে, বলতে তো আর খোলা যাবে না। কি হবে এখন? ঘড়িতে চাবি না দিয়েই কম্বিনেশন যথাযথ করা হয়নি, এখন কি করে খুলবো? ভগবান, ঈশ্বর, বাঁচাও, বাচ্চা মেয়েটা। মেয়েটা মেয়েটা সেই ভল্টের ভেতরে আপ্রাণ চিৎকার করে যাচ্ছে, সে প্রাণপণ চিৎকার করে আসছে। গুরুতর বিপদ বুঝে আগাথার মা বিলাপ করে কেঁদে পড়ল। কি হবে এখন? আমার মেয়েটা যে দম আটকে পড়ে যাবে, তোমরা কেউ একটু কিছু করো প্লিজ। জেন্টলম্যান, আপনারা এখানে রয়েছেন, প্লিজ কিছু করুন। ভল্টের ভেতর থেকে অস্পষ্ট মৃদু একটা কান্নার স্বর ভেসে আসতে শুনে সব মেয়েরাই হাউ মাউ করে কাঁদতে লাগলো। চুপ করো, চুপ করো, তোমরা চুপ করো। অ্যাডামস ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বলল, লিটল রক তো বহু দূরের ব্যাপার, তাদের কাছে এমন কাউকে পাওয়া যাবে না যে কোনো ক্রমে দরজা খুলে দিতে পারবে। এবার ভ্যালেন্টিন ওরফে পেন্সারের দিকে তাকিয়ে বলল, এ ব্যাপারে তোমার পরামর্শ কি? আমাদের কি করণীয়? এতটুকু একটা শিশু বেশিক্ষণ ভল্টের মধ্যে আটকা পড়ে থাকলে দম বন্ধ হয়েই যে মারা যাবে। সবচেয়ে বড় কথা ভয়ের যে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। মিস্টার পেন্সার, এখন কি করা যায় বলো তো? আগাথার মা উন্মাদিনীর মতো বিলাপ পেরে কেঁদে অনবরত ভল্টার গায়ে লাথি মারতে মারতে প্রলাপ বকতে শুরু করলো। ভিড়ের মধ্য থেকে কে একজন বলে উঠল, আরে ডিনামাইট ব্যবহার করতে হবে, নাহলে হবে না। আন্নাবেল চোখের তারায় হতাশা উৎকণ্ঠার ছাপ এঁকে ভ্যালেন্টিনের দিকে তাকালো। সত্যি বলতে কি, একটা মেয়ের কাছে তার ভালোবাসার পাত্রের অসাধ্য কিছুই থাকতে পারে না। আন্নাবেল তার কাছে কাতর মিনতি রাখল, এ ব্যাপারে তোমার কি কিছুই করবার নেই প্রিয়তম? চেষ্টা করে দেখো না, যদি কোনো সুরাহা করতে পারো, মেয়েটা যদি বেঁচে যায়। ভ্যালেন্টিন মুচকি হেসে বলল, তোমার কোটের ওই গোলাপটা আমাকে দেবে কি প্রিয়তমা? আন্নাবেলের হাত থেকে গোলাপটা নিয়ে ভেস্ট পকেটে রেখে ভ্যালেন্টিন গা থেকে কোটটা খুলে ফেলল। এবার ব্যস্ত হাতে জামার আস্তিন দুটো গুটিয়ে নিল। ব্যাস, চোখের পলকে সে বেপাত্তা হয়ে গেল। মিনিট খানেকের মধ্যেই সেখানে হাজির হলো সিন্দুকচোর ভ্যালেন্টিন। সে তীব্র স্বরে বলে উঠল, ধারে কাছে কেউ থাকবেন না, কেউ ধারে কাছে থাকবেন না, দরজার কাছ থেকে সবাই দূরে সরে যান, যান যান, সবাই দূরে সরে যান। এবার হাতের সুটকেসটা ধুম করে টেবিলের উপরে রেখে সে এক ঝটকায় তার ডালাটা খুলে ফেলল। সেখানে যে আরও লোকজন আছে এটা তার খেয়ালই নেই। ব্যস্ততার সঙ্গে সুটকেসের ভেতর থেকে ঝকঝকে চকচকে বিচিত্র সব যন্ত্রপাতি বের করে টেবিলের উপরে সাজিয়ে রাখতে লাগলো। আর গভীর মনোযোগ সহকারে কাজটা করবার জন্য আগেকার অভ্যাস মতো সে জোরে জোরে শীষ দিতে লাগলো।
উপস্থিত সবাই নিশ্চল নিথর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ব্যাপারটা দেখতে লাগলো। সবার চোখেই বিস্ময়ের ছাপ। ভ্যালেন্টিন 1 মিনিটের মধ্যেই তার সর্বাধিক প্রিয় তুরপুনের ফলাটা ইস্পাতের দরজার মধ্যে অল্প অল্প করে ঢুকিয়ে দিতে লাগলো। মাত্র 10 মিনিটের মধ্যে নিজের আগেকার চুরির রেকর্ড ভেঙে খিলগুলো ঠেলে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দিতে দরজাটা সপাটে খুলে দিল। আগাথা সংজ্ঞা হারিয়ে ফেললেও নিরাপদে আছে। তার মা দৌড়ে গিয়ে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। ভ্যালেন্টিন ঝট করে কোটটা পরে নিয়ে হেঁটে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যেতে গিয়ে পরিচিত কণ্ঠস্বরে ডাক শুনতে পেল, আরে এই যে বন্ধু ভ্যালেন্টিন। ভ্যালেন্টিন কণ্ঠস্বরটা শুনতে পেয়েছে ঠিকই, কিন্তু সে দাঁড়ালো না, এমনকি ঘাড় ঘুরিয়ে পর্যন্ত তাকালো না। মুহূর্তের মধ্যেই দীর্ঘকৃত একজন পুরুষ মূর্তি তার সামনে এসে পদ আগলে দাঁড়ালো। মুখে অদ্ভুত এক হাসির ঝিলিক ফুটিয়ে তুলে ভ্যালেন্টিন তার দিকে তাকিয়ে বলল, আরে বেঞ্জে, শেষ পর্যন্ত আমাকে ধরেই ফেললে। ভালো ভালো, চলো চলো। কিন্তু এর জন্য তেমন হেরফের হবে বলে তো মনে করছি না। বেন প্রাইজের হঠাৎ মনে পড়ে গেল, ভ্যালেন্টিন তো এখন এখানে পেন নামে পরিচিত। তাই সে সঙ্গে সঙ্গে বলে উঠল, মিস্টার পেন স্যার, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন। আমি তো আপনাকে ঠিক চিনে উঠতে পারছি না। বাইরে পথের ধারে আপনার বগি গাড়িটা দাঁড়িয়ে, ঠিক কি না? বেন প্রাইজ ঘাড় ঘুরিয়ে পথে নেমে হাঁটতে শুরু করল। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন। ও হেনরির লেখা একটি ছোট গল্প, এ রিট্রিভ রিফরমেশন। ধন্যবাদ।